ওকে, আজকে কমিউনিকেশন সিস্টেমের সেকেন্ড ক্লাস। আজকে তারিখ হচ্ছে কত? 23 তারিখ। আজকে হচ্ছে নেতাজি জয়ন্তী, তাই তো? চলো, আমরা আগের দিন যদি আমরা দেখি, জাস্ট তোমরা একবার রিক্যাপচুলেট করে নাও যে প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা করেছি। সিম্পলি প্রিভিয়াস ক্লাসে আমরা কিছু চ্যাপ্টারটা পড়ার জন্য কিছু টার্ম আমরা বুঝেছি। যেমন ধরে নাও, আর তার আগে বুঝেছি যে সঞ্চার ব্যবস্থাটা ইম্পর্টেন্ট, কারণ কোনো একটা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হয়। আমরা ভিডিও কলিং করি, অডিও কলিং করি, বা অডিও ভিডিও কলিং, অডিও ভিজুয়াল কলিং করি, বা কোনো মানে কোনো রেডিও শুনি, টিভি দেখি। এগুলো তো সবগুলোতেই কোনো একটা জায়গাকার ঘটনা, যেগুলো কোনো একটা ফর্মে ক্যাপচার করা হয়, সেই জিনিসটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এটা আমরা দেখেছি। তো সেটা আমরা প্রথমে দেখেছি যে কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝায়। কমিউনিকেশন সিস্টেম এইটা বলতে কি বোঝায় আমরা বুঝেছি। তারপর আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখেছি। প্রেরক বলতে কি বোঝায় সেটা জেনেছি। তারপরে গ্রাহক বলতে কি বোঝায় সেটা জেনেছি। এবং অ্যান্টেনা কি জিনিস সেটা আমরা দেখেছি। অ্যান্টেনা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আহ, মানে সিগন্যাল ছাড়ে অথবা গ্রহণ করে। অ্যান্টেনা দিয়ে গ্রহণও করা যায়, অ্যান্টেনা দিয়ে ছাড়াও যায়। তারপরে আমরা এই যে সঞ্চারগুলো হয়, সঞ্চারের প্রকারভেদ বুঝেছি। অ্যান্টেনা নিয়ে আমরা ডিটেলসে এর পরে পড়বো। সঞ্চারের প্রকারভেদ পড়েছি। সেই প্রকারভেদে আমরা দেখেছি একমুখী হতে পারে, উভমুখী হতে পারে, আবার অর্ধ দ্বিমুখী হতে পারে। অর্ধ দ্বিমুখীর এক্সাম্পল কি? টেক্সট করা বা এসএমএস করা। হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কাউকে এসএমএস করা মানে হচ্ছে অর্ধ দ্বিমুখী। একদম সাইমালটেনিয়াসলি হবে না, কিন্তু দুই দিক থেকে দুই দিকে কিন্তু ইনফরমেশন আদান প্রদান করা যাবে। আর ভিডিও কল যদি কারোর সাথে করি, তাহলে তখন অডিও অডিও ভিজুয়াল এবং ইনস্ট্যান্টেনিয়াস দুজন দুজনের সাথে কথা বলতে পারবে। সুতরাং সেটা হচ্ছে আমার দ্বিমুখী। আর একমুখী মানে কি? যদি আমরা রেডিওতে কোনো কিছু শুনি, কারণ রেডিওতে যদি আমরা চিৎকার করি, তবু রেডিও যেখান থেকে আওয়াজ করছে, যেখান থেকে সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু আমার আওয়াজ পৌঁছাবে না। ওটা একদিকে সিস্টেম করা আছে। ওকে, এগুলো করার পর আমরা তারপরে গেছিলাম কিছু টার্ম পড়েছিলাম। ফিউ টার্মস, কিছু ইম্পর্টেন্ট টার্মস আমরা পড়েছিলাম। যেমন ধরে নাও, তথ্য সংকেত কি? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস। তথ্য সংকেত কি? তথ্য সংকেত মানে হচ্ছে যে আমাদের যে কথা বলা বা কোনো একটা ভিডিও, এইগুলোকে ওই ওইগুলোকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ করে দিই, তড়িৎচুম্বকীয় তরঙ্গ করে দিই। নিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় তথ্য সংকেত। সেই সেই জিনিসটাকে মানে আমরা প্রথমে কিছু একটা সংকেত থাকে, তথ্য সংকেত মানে কি? তাহলে আমার আমার সিগন্যাল মানে হচ্ছে সিগন্যাল মানে হচ্ছে যে জিনিসটা আমার অ্যাকচুয়ালি দরকার, তথ্য। তথ্য যেটা আমার থাকে, সেইটাকে কনভার্ট করে দিয়েছে বৈদ্যুতিক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে দেওয়া হয়, যাতে করে এই ওয়েভটা যেতে পারে এক জায়গা থেকে। তা তথ্যটা কি হতে পারে? তথ্যটা হতে পারে কথাবার্তা, হতে পারে মানে তোমার শব্দ হতে পারে। তথ্যটা হতে পারে শব্দ প্লাস আলো হতে মানে ভিডিও হতে পারে। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, মেসেজ হতে পারে। তো এই ধরনের বিভিন্ন জিনিস আমরা, সেইগুলো যখন আমরা লিখছি, সেই বা সেই জিনিসটা যখন করছি, সেই তথ্যটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গে যখন পরিণত হবে, তখন আমরা তাকে বলবো তথ্য সংকেত। এই তথ্য সংকেতে দেখা গেছে যে তোমার কম্পাঙ্ক অনেক কম, তাই বেশি দূর কিন্তু যেতে পারে না। 1 মিনিট। হ্যাঁ বাবা, পড়াচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে খাওয়া দাওয়া। হ্যাঁ, তোমার খেলে? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। হুম। তো এই তথ্য সংকেতের কম্পাঙ্ক কম হয়। এর যদি কম্পাঙ্ক হয়, ধরে নাও এর কম্পাঙ্ক ধরে নাও হলো ওমেগা। কম্পাঙ্ক হলো ধরে নাও ওমেগা। এই ওমেগাটা কম হয়। কার সাপেক্ষে কম হয়? যে বাহক তরঙ্গ আমাদের লাগে, সেই বাহক তরঙ্গের সাপেক্ষে।
তাহলে আমরা দেখলাম তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, কারণ আমি এখানে যদি চিৎকার করি তোমাদের ওখানে পৌঁছাবে না। আগের দিন আমরা আলোচনা করছিলাম, সেটা পৌঁছানোর জন্য একটা সিস্টেম লাগবে, একটা সেটিং লাগবে। সেই যে তরঙ্গটা এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্যটাকে পৌঁছে দিচ্ছে তথ্য তরঙ্গের মারফত, সেটাকে আমরা বলছি বাহক তরঙ্গ। তাহলে বাহক তরঙ্গ সম্বন্ধে আমরা বুঝলাম কেরিয়ার ওয়েভ। এই বাহক তরঙ্গটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়। এটা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যার কম্পাঙ্ক, এর যদি কম্পাঙ্ক আমি ধরি ওমেগা, বড় হাতের ওমেগা যদি ধরি, ওমেগা ধরলাম ধরে নাও, তাহলে দেখা গেছে যে ওমেগাটা অনেক বেশি হয় ওমেগার তুলনায়। ও কম্পাঙ্কটা, এই বাহক তরঙ্গের যে কম্পাঙ্ক সেটা অনেক বেশি কোন কম্পাঙ্কের তুলনায়? সিগন্যালের কম্পাঙ্ক বা তোমার বার্তা সংকেত বা তথ্য সংকেতের তুলনায়। ঠিক। এবার এই যে বাহক তরঙ্গ আর এ তরঙ্গ যে যাবে, এর জন্য আমাদের দরকার মধ্যেখানে মাধ্যম। এই মাধ্যম বিভিন্ন ধরনের হয়। মাধ্যম হতে পারে বাতাস, মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, বাতাসের বিভিন্ন স্তর আছে সেটা দিয়ে হতে পারে। আর কি হতে পারে? হতে পারে কোঅ্যাক্সিয়াল কেবিল। এটাকে বাংলায় কি বলা হয়? কোঅ্যাক্সিয়াল কেবিলকে সমাক্ষ সমাক্ষ রজ্জু তার। সমাক্ষ রজ্জু। কোঅ্যাক্সিয়াল মানে সমাক্ষ তার। সমাক্ষ তারও বলতে পারি, যুগ্ম তার বা রজ্জু। এইটা হতে পারে। আর হতে পারে যেটা দিয়ে আমরা তোমার ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেট আমরা দেখি, সেটা হচ্ছে তোমার আলোকীয় তন্তু। আলোকীয় তন্তু মানে হচ্ছে তোমার, তন্তু মানে হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে কিন্তু আহ, যে প্রবলেম, আমরা নিশ্চয়ই তোমরা অপটিক্সে করেছো। অপটিক্যাল ফাইবারে কি হয়? এমন মেটেরিয়াল ক্ল্যাডিং করা থাকে যাতে করে যাতে করে আলো যেটা যাবে সেটা সবসময় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করবে। ভেতরে ঢুকে গেলে আর বেরোতে পারবে না। এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলে কি হয় গো? বেশিরভাগ আলো মানে নষ্ট হয় না কোনো আলো। খুব কম পরিমাণ নষ্ট হয়, প্রায় ভেরি লেস। প্রায় সমস্তটাই এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তার মানে লস কম হয়। এই জিনিসটা বোঝার পর আমরা মানে তাছাড়া আর একটা জিনিস ইম্পর্টেন্ট তার সাথে সাথে, সঞ্চার প্রণালী। সঞ্চার প্রণালী এটা তোমার কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে ইউজ করবে, এটা আমরা বুঝবো কোন কম্পাঙ্ক কম্পাঙ্ক রেঞ্জ, পাল্লা ইউজ করবে, সেটার উপর ডিপেন্ড করে যে সঞ্চারটা কোন ভাবে করা হবে। তাহলে একটা প্রসেস, একটা মাধ্যম, এটা হচ্ছে প্রসেস। এটা বলছে কমিউনিকেশন চ্যানেল, কোন চ্যানেলে পাঠাবে। এটা হচ্ছে মিডিয়াম। আর বাহক তরঙ্গ মানে হচ্ছে কেরিয়ার ওয়েভ। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে সিগন্যাল, ডেটা সিগন্যাল বা হচ্ছে তোমার মেসেজ সিগন্যাল। ওকে, এগুলো লাগে। তারপর আমরা আরো কিছু টার্ম আমরা এখানে আরো কিছু টার্ম আমরা দেখেছি। আরো কিছু টার্ম আমরা এখানে পড়াশোনা করেছি। কি কি? এক নম্বর হচ্ছে যে এটাকে বলা হয়, বাংলায় বলা হয় বিরূপণ। বিরূপণ মানে কি? মডিউলেশন। এটা হচ্ছে মডিউলেশন। প্রথমে কি করা হয়? প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে আমার যে তথ্য থাকে, তথ্যটাকে নিয়ে আমরা প্রথমে তথ্য সংকেত বানাই। তথ্য আর তথ্য সংকেতের মধ্যে তফাৎ কি কে বলতে পারবে? তথ্য, এইটা হচ্ছে সব সময় ইএমডব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা নাও হতে পারে, এটা এটা শব্দও হতে পারে। তথ্যটা শব্দও হতে পারে, শব্দ তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। সেটাও হতে পারে, এটা শব্দও হতে পারে, ইএমডব্লিউ হতে পারে। এটা অন্য অনেক কিছু ভিডিও, মানে পিকচারও হতে পারে। সো ইট ক্যান বি এনিথিং। যাই হোক না কেন, যাকে পাঠাবো তাকে আমরা ইএমডব্লিউ তে কনভার্ট করে নেব। এটা হচ্ছে তথ্য সংকেত। এই তথ্য সংকেত বহন করে একটা, তাহলে ধরে নাও এটা হচ্ছে তথ্য সংকেত, এরকম ধরে নাও, সরি, এইটা ধরে নাও তথ্য সংকেত তোমার যাচ্ছে। আর তার সাথে সাথে আমার দেখতে পাচ্ছি যে আছে তোমার বাহক তরঙ্গ আছে। বাহক তরঙ্গটা অবশ্যই, বাহক তরঙ্গ হচ্ছে ইএমডব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটার কম্পাঙ্ক অনেক বেশি, তাহলে বাহক তরঙ্গটা এরকম 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 করে কম্পাঙ্ক অনেক বেশি, মানে এরকম করে যাবে।
এই দুটো যোগ হয়ে গেলে যে জিনিস, যে প্রসেসে যোগ হয় তাকে বলা হয় বিরূপণ। যুক্ত হয়ে গেলে হয় বিরূপণ। এই বিরূপণ দু ধরনের হয়। কি কি বিরূপণ হয়? একটা হচ্ছে অ্যামপ্লিচিউড মডিউলেশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন। অ্যামপ্লিচিউড মানে হচ্ছে তোমার আহ বিস্তার বিরূপণ। অ্যামপ্লিচিউড মানে আমরা জানি বিস্তার, একটা বিস্তার বিরূপণ হয়। আর একটা হচ্ছে কম্পাঙ্ক বিরূপণ। যেটা আমি বিরূপণ করব সেই জিনিসটা চেঞ্জ হবে। তার মানে এখানে হতে পারে যে কম্পাঙ্ক একই আছে, এই দুটো রেজাল্ট, এই দুটো যোগ করে রেজাল্ট যেটা আছে সেটা হতে পারে যে বিস্তারটা এরকম চেঞ্জ করছে, কিন্তু এর মধ্যে কম্পাঙ্কটা একই আছে, কম্পাঙ্কটা একই আছে। আর এখানে হতে পারে বিস্তারটা ফিক্সড আছে কিন্তু কম্পাঙ্কটা ভেরিয়েশন করছে, কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম, এরকম হচ্ছে। তাহলে এখানে কম্পাঙ্কটা দেখো চেঞ্জ হচ্ছে। এই দু ধরনের জিনিস আমরা দেখবো আজকে কিরকম করে কি হয়। এবার এই যে বিরূপণ করে দিলাম, সেই বিরূপণটা আমরা ছাড়ছি কোনটা দিয়ে? অ্যান্টেনা দিয়ে। অ্যান্টেনা দিয়ে সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। অ্যান্টেনা দিয়ে যেই ছড়িয়ে পড়ছে, তাহলে ওটা যখন কোন একটা যে অ্যান্টেনা দিয়ে ছড়িয়ে পড়ছে তাকে আমরা কি বলছি? প্রেরক, তাই তো? তাহলে বিরূপিত, বিরূপিত যেমনই হোক না কেন, বিরূপিত যে তরঙ্গটা আমরা পাচ্ছি সেই তরঙ্গটা হবে অ্যান্টেনা দিয়ে প্রেরিত হবে। এবার অ্যান্টেনা থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ার পর যে গ্রাহক অ্যান্টেনার কাছে যখন পৌঁছাবে, গ্রাহক অ্যান্টেনার কাছে যখন পৌঁছাবে, তার মধ্যে দিয়ে ওটা ঢুকবে। ঢুকে একটা সার্কিট থাকবে, যে সার্কিটে মূলত একটা ট্রানজিস্টর থাকে, যে ট্রানজিস্টরটা তোমাদের এখনো পড়া হয়নি। ট্রানজিস্টর থাকে, সেই ট্রানজিস্টরে একটা চিত্র আমরা আঁকবো হালকা করে যদি দরকার থাকে। সেই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যখন যায়, তখন দেখা যায় যে আমার অ্যাকচুয়ালি যে জিনিসটা, এই গ্রাহকটা এখানে প্রথমে যেটা করা হয়, গ্রাহক অ্যান্টেনা ওটাকে নিয়ে সার্কিটে পাঠানোর আগে, গ্রাহক অ্যান্টেনাকে নিয়ে সার্কিটে পাঠানোর আগে এটা তো ইএমডব্লিউ থাকে, ইএমডব্লিউ থেকে আবার একে ভোল্টেজে কনভার্ট করে নেওয়া হয়। ভোল্টেজে কনভার্ট করে নেওয়া নিয়ে সার্কিটে ঢোকানো হয়। যেই ভোল্টেজে কনভার্ট করে সার্কিটে ঢোকানো হবে, তখন এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা হয়ে যাবে বার্তা সংকেতটা পৌঁছে যাবে, বার্তা সংকেতটা চলে আসবে, বার্তাটা চলে আসবে। আর এখানে চলে আসবে তোমার কি চলে আসবে? বাহক তরঙ্গ। বাহক তরঙ্গ আবার বেরিয়ে চলে যাবে। এই হচ্ছে টোটাল প্রসেস। তার মানে এই যে প্রসেসটা এখানে হলো সার্কিটে, এই যে ভেঙে দিল বার্তার তো সংকেত আর বাহক তরঙ্গ ভেঙে দিল, এটাকে বলা হয় বিমোচন। বিমোচন বা ইংরেজিতে এটাকে বলা হয় ডিমোডিউলেশন। ডিমোডিউলেশন। ওকে। আর এই যে আমি বার্তা সংকেতটা পেলাম, এটা আমি পেলাম। আর তার আগে আমি এখানে বিরূপিত তরঙ্গের সময় এখানে আমি বার্তাটাকে দিয়েছিলাম, বার্তা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। তাহলে আমি যে কথাটা ওখানে বলেছিলাম বা যে তথ্যটা আমি দিয়েছিলাম, এক্স্যাক্টলি সেই তথ্য তো সবসময় পাওয়া যায় না। কিছু এক্সট্রা জিনিস ঢুকে যায়। কোথায় কোথায় ঢুকে? এই অ্যান্টেনা থেকে প্রেরিত হওয়ার আগে, বিরূপিত না, অ্যান্টেনা থেকে প্রেরিত হওয়ার সময়, আবার অ্যান্টেনায় ঢোকার সময় কিছু কিছু জিনিস এক্সট্রা ঢুকে যায়। তার মানে বার্তা সংকেত যেটা আমি পাবো, সেটা এক্স্যাক্টলি যেটা আমি বার্তা সংকেত দিয়েছিলাম সেটা না হয়ে তার সাথে সাথে কিন্তু কিছু অ্যাডেড জিনিস থাকে। সেই অ্যাডেড জিনিসগুলোকে আমরা কি বলি? কি বলি? নয়েজ। মনে আছে না, ভুলে গেছিস? হ্যালো। নয়েজ বা অপস্বর বা হচ্ছে তোমার অপরোল। এটা কি হয়? বিমোচনের পরে, বিমোচনের পরে যে প্রাপ্ত আহ, যে তোমার তথ্য সংকেত, সেই তথ্য কিন্তু আহ, প্রাথমিক তথ্যের থেকে একটু ডিফারেন্ট হতে পারে। প্রাথমিক তথ্যের থেকে ডিফারেন্ট হতে পারে, একটু আলাদা হতে পারে, একটু আলাদা হতে পারে। আলাদা মানে একটু, মানে তোমার কখনো কখনো দেখবে
লাউড স্পিকারে যখন কথা বলছে তখন ক্যাঁ কুঁ ক্যাঁ করে যাচ্ছে। তো এই ধরনের কিছু জিনিস আমাদের হতে পারে, তাহলে আলাদা হতে পারে। তার মানে কি, কিছু তোমার সেখানে জিনিস, কিছু এক্সট্রা নয়েজ অ্যাড আছে, নয়েজ অ্যাড আছে। এই নয়েজ গুলোর মধ্যে কিছু কিছু জিনিস, এই নয়েজ আবার দু ধরনের হয়। যে নয়েজটাকে আমি কন্ট্রোল করতে পারি, একটাকে কন্ট্রোল করতে পারি না। একটা হচ্ছে কন্ট্রোলেবল। দেখবে যেই তোমার নয়েজ শুরু হয়ে গেল তখন দেখবে একজন কন্ট্রোলেবল, একজন দেখবে গিয়ে ওখানে কিছু নব ঘোরাতে শুরু করে, দেখেছিস তো? হ্যালো? দেখবি ওখানে একটা যে যন্ত্রটা থাকে সেখানে নব ঘুরিয়ে 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 প্যাঁ 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 একটা কমিয়ে দেয়। বা বড় বড় মাইকে যখন আওয়াজ হয়, পুঁ করে আওয়াজ হয়, তখন দেখি যে একটা সুইচ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। তার মানে কি, আমার হাতের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো দিয়ে কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণযোগ্য আছে। নিয়ন্ত্রণযোগ্য মানে আমার যে মেশিন গুলো আছে, যে সার্কিট গুলো আছে, সেগুলো আমি চেঞ্জ করে এটাকে আমি কমাতে বাড়াতে পারি। আর একটা হচ্ছে একদম আনকন্ট্রোলেবল। আনকন্ট্রোলেবল মানে সেটা হচ্ছে র্যান্ডাম। একটা কন্ট্রোলেবল, এটা হচ্ছে র্যান্ডাম, মানে হচ্ছে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত ধরে নাও সেই মুহূর্তে একটু গরম বেশি হয়ে গেল, টেম্পারেচার বেড়ে গেল, সেটা তুমি কন্ট্রোল করতে পারবে না। কোনো একটা বিশাল বড় মাঠে টেম্পারেচার বেড়ে গেল, বা ওই মাঠের মধ্যে হাওয়া বইতে শুরু করে দিল বিশাল জোরে, বাতাস বইতে শুরু করে দিল, এই যে বিভিন্ন র্যান্ডাম কারণের জন্য যেগুলো হয়, র্যান্ডাম কারণের জন্য, সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত। এগুলো কিন্তু কন্ট্রোল করা যায় না, এগুলো কন্ট্রোল করা যায় না। আর এইটাকে আমি কন্ট্রোল করব কি করে, কন্ট্রোলেবলটাকে কন্ট্রোল করব কি করে? আরো বেটার ইনস্ট্রুমেন্ট ইউজ করব, আরো সূক্ষ্ম যন্ত্র ইউজ করব। তাহলে বেশি বেশি সূক্ষ্ম যন্ত্র ইউজ করলে আমি কন্ট্রোল করতে পারবো। সূক্ষ্ম আহ, যন্ত্র ইউজ করে আমি এটাকে কমাতে পারবো, কন্ট্রোল করতে পারবো। কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় না। ওকে, এই করার পর আমরা আগের দিন করেছিলাম এই পুরো সঞ্চার ব্যবস্থার চিত্র। এটা তোমরা ঘরে একবার প্র্যাকটিস করে নেবে, বাই চান্স এটা পড়ে যেতে পারে। সঞ্চার ব্যবস্থার ব্লক ডায়াগ্রাম, ব্যবস্থার ব্লক ডায়াগ্রাম, ব্লক চিত্র, ব্লক 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 দিয়ে দেখো। সেটা আমরা আগের দিন আমরা বুঝিয়েছিলাম, এটা স্টিল তোমাদের আরেকবার হোমওয়ার্ক দিলাম, যাতে তোমাদের ফান্ডাটা আরো ভালো ক্লিয়ার হয়। এই যে 17-18 মিনিট আমি নিলাম, সেটা হচ্ছে আগের দিনের জিনিসপত্রগুলো বলতে, যাতে করে আমি এবং তোমরা সবাই মিলেই আগের সাথে একটু ধীরে 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 বিষয়টা গভীরে আমরা ঢুকতে পারি। নেক্সট, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জানার চেষ্টা করব যে এই যে দুটো তরঙ্গ, সেই তরঙ্গগুলো মানে যে তরঙ্গটা, তথ্যটা আমি পাঠাচ্ছি, তারা কি রকম ধরনের হতে পারে। তাহলে তথ্যের প্রকারভেদ, তথ্যের প্রকারভেদ এটা আমরা অবশ্যই আগে করে দিয়েছি। একটা হতে পারে শব্দ, শব্দ হতে পারে। 2 নম্বর হতে পারে অডিও ভিজুয়াল, অডিও ভিজুয়াল। 3 নম্বর হতে পারে ভোল্টেজ বা ডিজিটাল ডেটা হতে পারে, ডিজিটাল ডেটা। যেমন ধরে নাও আমাদের মেসেজ, আমরা যে টেক্সট মেসেজ করি, টেক্সট মেসেজ যেটা করি এটা ডিজিটাল ডেটা। টেক্সট মেসেজে যে তথ্যটা থাকে এটা হচ্ছে ডিজিটাল ডেটা। অডিও ভিজুয়াল মানে হচ্ছে ভিডিও কলিং যখন করি, ভিডিও কলিং করার সময় যেটা হয়। শব্দ মানে হচ্ছে আমরা যখন ফোন করি, বা কোনো একটা রেডিও শুনি, সেটাও হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ডেটা থাকে। তো যাই হোক না কেন, এই সমস্ত ক্ষেত্রেই, এই সমস্ত ক্ষেত্রেই তোমার কম্পাঙ্কটা অনেক কম থাকে। সমস্ত ক্ষেত্রেই কম্পাঙ্ক কম থাকে। মানে ধরে নাও কিলো হার্টজ, কিলো হার্টজ হয়তো দেখা গেল যে 20 কি, আমরা শব্দর কথা যদি বলি, আমরা শব্দের রেঞ্জ, যে শ্রুতিগোচর শব্দের রেঞ্জ কি হয় বলো? 20 হার্টজ থেকে, কম্পাঙ্ক বলছি, 20,000 হার্টজ। হয় না, হয় না? বুঝতে পারছো না? তাহলে এই যদি 20,000 হার্টজ যদি হয়, মানে হচ্ছে 20 কিলো হার্টজ। 20 কিলো, কিলো মানে কে ছোট হাতের, ঠিক আছে? কিলো হার্টজ। এই 20 কিলো হার্টজ কে যদি আমি একটা অ্যান্টেনা দিয়ে পাঠাতে চাই, তাহলে কি আমি পারবো? তাহলে প্রশ্ন হচ্ছে, তোমাদের একটা প্রশ্ন করতে পারে
প্রশ্নটা আমি লিখি, যে প্রশ্ন হচ্ছে যে 20 কিলো হার্টজের কোনো তথ্য সংকেতকে বাহক তরঙ্গ ছাড়াই বাহক তরঙ্গ ছাড়াই কি সঞ্চারিত করা সম্ভব? তাহলে অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার তো তোমাদের জানা। বাহক তরঙ্গ সবসময় বলছি বাহক 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 বলছি। তাহলে সেক্ষেত্রে আমরা সম্ভব বললে তো বাহকের আহ, প্রয়োজনই পড়ছে না। তাহলে প্রথম কথা অ্যান্সার কি লিখবো? প্র্যাকটিক্যালি সম্ভব নয়। প্র্যাকটিক্যালি বা ব্যবহারিক ক্ষেত্রে সম্ভব নয়। সম্ভব নয়। কি করে বুঝবো? তাহলে এর যুক্তি কি? এর যুক্তি হচ্ছে যে আমরা যে কম্পাঙ্কের আমি সংকেত পাবো, সেই কম্পাঙ্কের তুল্য যে তরঙ্গ দৈর্ঘ্য, তার সাইজের অ্যান্টেনা হতে হয়। তাহলে অ্যান্টেনার সাইজ, যুক্তি হচ্ছে অ্যান্টেনার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য প্রদত্ত কম্পাঙ্কের যে ইএমডব্লিউ এর কথা আমরা বলছি, যেটা হচ্ছে তথ্য সংকেত, বা এখানে যেটা তথ্য সংকেত ইএমডব্লিউ যেটা থাকবে, যে প্রদত্ত কম্পাঙ্কের ইএমডব্লিউ এর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি করে বার করব? যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তরঙ্গ দৈর্ঘ্য কি করে বার করবো? তরঙ্গ দৈর্ঘ্য কি? ল্যাম্বডা। কম্পাঙ্ক কি? নিউ। এদের মধ্যে সম্পর্ক কি গো? কি কি ইকুয়াল টু এন ল্যাম্বডা? কি ইকুয়াল টু বল? না, না, সি ইকুয়াল টু নিউ ল্যাম্বডা। সি ইকুয়াল টু নিউ ল্যাম্বডা। নিউ মানে কি? 1 সেকেন্ডে কতবার কম্পিত হয়। আর ল্যাম্বডা মানে কি? একবার কম্পিত হলে কতটা যায়। ঠিক। ভি ইকুয়াল টু এন ল্যাম্বডা যেটা হয়, এনটাকে আমরা যেটা ছোটবেলায় এন 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 বলতাম, ওটা এখন নিউ হয়েছে। আর যেটা ভেলোসিটি বলতাম, ইএমডব্লিউ এর ভেলোসিটি কত? সি হয় না? বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে এখানে ল্যাম্বডা সমান কি হবে? পাতি সি বাই নিউ। সি সমান কত? 3 × 10⁸ বাই কম্পাঙ্ক কত বলেছে? 20 কিলোহার্টজ। তাহলে 20 × 10⁻³ এত মিটার তরঙ্গ দৈর্ঘ্য হলো, মানে এখানে কি দাঁড়াবে? এটা দাঁড়াচ্ছে 10⁵ আর এটা একটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 10⁴। 3 এর 2 মানে 1.5, তাহলে 1.5 × 10⁴ মিটার। মানে কিলোমিটারে করলে কত হবে? 15 কিলোমিটার। 15 কিলোমিটার দৈর্ঘ্যের একটা অ্যান্টেনা লাগবে যদি তুমি শব্দ তরঙ্গকে শুধুমাত্র ডাইরেক্ট ইএমডব্লিউ তৈরি করে সেটাকে তুমি পাঠাতে চাও। তাহলে সেটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? কি হে, সম্ভব কি? তাও তো এটা আমরা শব্দ তরঙ্গের একদম সব থেকে হাইয়েস্ট কম্পাঙ্ককে ধরেছি, যাতে করে লোয়েস্ট অ্যান্টেনার দৈর্ঘ্য পাই। তাহলে তার থেকে যাই শব্দ আমি শুনতে পাই, সেগুলো সব নিচের কম্পাঙ্ক হবে। তার মানে 20 কিলোহার্টজের থেকে কম হবে। তাহলে প্রয়োজনীয় অ্যান্টেনার দৈর্ঘ্য 15 কিলোমিটার চেয়ে বেশি হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে শ্রুতিগোচর শব্দের সবচেয়ে বেশি বেশি কম্পাঙ্কের তথ্য সংকেতকে যদি তুমি পাঠাতে চাও, যদি প্রেরণ করার জন্য কি দরকার? যে অ্যান্টেনার দরকার তার দৈর্ঘ্য কত দাঁড়ালো? তার দৈর্ঘ্য দাঁড়ালো
15 কিলোমিটার। 15 কিলোমিটার is too high, too large, impossible এটা করা। তার মানে এখান থেকে আমরা যে কনক্লুশন, যুক্তি ফুক্তি দিয়ে যে কনক্লুশনে এলাম সেটা কি? কনক্লুশন হচ্ছে যাই তোমার হোক না কেন, তোমাকে কিন্তু একটা বিশাল বেশি কম্পাঙ্কের তোমার একটা বাহক তরঙ্গের দরকার। তাহলে এখানে বুঝলাম যে বাহক তরঙ্গ বেশি কম্পাঙ্কের, বেশি কম্পাঙ্কের, খুব বেশি কম্পাঙ্কের বাহক তরঙ্গ দরকার। তাহলে কোনোভাবেই কিন্তু তোমার ওই 20 কিলো হার্জ, এই সব থেকে বেশি কম্পাঙ্ক যেটা আমি বলছি, এটা হচ্ছে 20 কিলো হার্জ। কিলো হার্জে হবে না, তোমাকে মেগা হার্জে যেতে হবে, তোমাকে গিগা হার্জে যেতে হবে, এই সমস্ত রেঞ্জে যেতে হবে। কিলো হার্জ কিন্তু সম্ভব নয়। কিলো হার্জ যেটা, সেই কম্পাঙ্ক কিন্তু সম্ভব হবে না। কারণ কিলো হার্জে যত দৈর্ঘ্য হবে, মেগা হার্জে তার থেকে 1000 গুণ কম হবে, তাহলে 15 মিটার হবে, তাও কোনোভাবে ম্যানেজ করা যায়। আর গিগা হার্জে তার থেকেও ছোট হবে, সেটা কত হবে তাহলে? 15 মিটার, মিটারের জায়গায় 15 মিলিমিটার হবে। যদি আরো গিগা হার্জ হয় তাহলে 1 মিলিমিটার হবে। সেই জন্য আমাদের মোবাইলের মধ্যে দেখবে, মোবাইলের যে ব্যান্ডউইথ থাকে সেটা সব গিগা হার্জে থাকে। গিগা হার্জে থাকা মানে কি? যদি তোমাকে বলে 3.3 গিগা হার্জ, সাপোজ তোমাকে বললো 3 গিগা হার্জ, এইটা যদি বলি, এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আর ধরে নাও আরেকজন বলল 3 মেগা হার্জ, 3 মেগা হার্জ, তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এগুলো ফিল নেওয়া দরকার। ল্যামডা সমান হচ্ছে 3 × 10⁸ বাই 3 × 10⁹ এত মিটার। মানে কত দাঁড়াচ্ছে বলো? 0.1 মিটার। 9, তাহলে 0.1 মিটার, এরকম ল্যামডা দাঁড়াচ্ছে। আর এখানে ল্যামডা কত দাঁড়াচ্ছে? তোমার তাহলে এটা দাঁড়াচ্ছে 0.1 মিটার, মানে কত সেন্টিমিটার গো? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এটা যদি 30 হয়, তাহলে এখানে একটা শূন্য গুণ হবে, 10 গুণ হবে, তাহলে আরো 10 হবে, এখানে 10 হবে, তাহলে 1 সেন্টিমিটার হবে। এরকম যদি গিগাহার্জ হয়, 3 মেগাহার্জ হলে কত হবে? 3 × 10⁸ বাই 3 × 10⁶ এত মিটার। তাহলে এটা দেখা যাচ্ছে 100 মিটারের কাছাকাছি। 100 মিটার ইজ টাফ। 30 মেগাহার্জ যদি হয়, তাহলে এখানে 30 হবে, এটা বাই 10 হবে, তার মানে হচ্ছে 10 মিটার হবে। এরকম বড় অ্যান্টেনা তাও করা যেতে পারে। আর এই যে 1 সেন্টিমিটার, লেস দ্যান 1 সেন্টিমিটার, এইরকম ধরনের যদি হয়, তাহলে সেই অ্যান্টেনা গুলো কিন্তু আমরা মোবাইলের ভিতরে অ্যান্টেনার মতো জিনিসপত্র তৈরি করতে পারবো। কিন্তু এই যে গিগাহার্জ রেঞ্জ, এগুলো মোবাইলের জন্য ইউজ করা হয়, মোবাইলের ভেতর থাকে। আর এইগুলো হচ্ছে আমাদের ওই রেডিও ফিডিওতে ইউজ করা হয়, রেডিওতে ইউজ করা হয়। আচ্ছা, ঠিক। এবার আমরা এখানে দেখব বাহক তরঙ্গ সম্বন্ধে, এখানে আরো কিছু কথা বলেছে। নেক্সট টপিক আমরা আলোচনা করব বাহক তরঙ্গ। খানিকটা বললাম আমরা বাহক তরঙ্গ কত, এই আহ, বাহক তরঙ্গ যেটা হয়, সেই বাহক তরঙ্গর কিন্তু জিনিসপত্র আমরা এবার পড়বো ডিটেলসে। এখানে যে টেবিলটা দেওয়া আছে দেখে নাও, সেই টেবিল থেকে একটা কোশ্চেন কিন্তু আসতেই পারে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এখানে টেবিল আছে, বাহক তরঙ্গ সম্বন্ধে আমরা অনেক কিছু জিনিস বুঝলাম। এবার কোন ধরনের বাহক তরঙ্গ কি কাজে লাগে, এখানে একটা টেবিল আছে। তোমরা প্রত্যেকে পেয়েছো টেবিলটা, না সবাই লাইট বন্ধ করে ঘুমাচ্ছ? হেলো হেলো হেলো। টেবিলটা কিসের? বাহক তরঙ্গ কত কম্পাঙ্কর পাল্লা, কত কম্পাঙ্কের পাল্লা বা কম্পাঙ্কের, হ্যাঁ, আর ব্যবহার।
আর তার সাথে ব্যবহার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তাদের নাম, তাহলে প্রথমে এইদিকে দিচ্ছে নাম, এখানে দিচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ফ্রিকোয়েন্সি রেঞ্জ মানে কি? কম্পাঙ্কের পাল্লা, ঠিক? আর তারপর দিচ্ছে তোমার ব্যবহার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে দিয়েছে দেখো ভেরি লো ফ্রিকোয়েন্সি, অতি স্বল্প কম্পাঙ্ক, ভেরি ভেরি লো ফ্রিকোয়েন্সি। ইংরেজিতে বলছে ভিএল, সরি, ভিএলএফ, অতি স্বল্প কম্পাঙ্ক। এবার তোমরা কি এখন টিভি দেখার মতন দেখছো নাকি লিখছো? অবশ্যই লেখো, কারণ আমি এখানে লিখছি এই কারণে যাতে করে তোমরা লেখো এবং তোমাদের যেন এখনই জিনিসটা তৈরি হয়ে যায়। তার জন্য এখন যেহেতু আমাদের সামনে সময় রিভিশনের জন্য আছে, নতুন জিনিসের জন্য খুব বেশি সময় আমাদের কাছে বরাদ্দ নেই। তার জন্য আমরা নতুন জিনিস এমন ভাবেই পড়বো যেমন করে পড়লে তোমাদের মোটামুটি 60 to 70% ক্লাসের মধ্যে হয়। আর একবার ঘরে পড়ে নিলে যেন পুরো জিনিসটা তৈরি হয়ে যায়। তাহলে ভেরি লো ফ্রিকোয়েন্সি মানে কি? আমরা দেখবো কিলো হার্টজে পাবো। কিলো হার্টজে আমরা পাবো, সেটা কত? এটা হচ্ছে 3 to 30 কিলো হার্টজ। কি কাজে লাগবে? এই উড়োজাহাজের অবস্থান, ডুবোজাহাজের যোগাযোগ। তাহলে উড়োজাহাজ, ডুবোজাহাজ, এরোপ্লেন হয়েছে, এরোপ্লেন, সাবমেরিন, উড়োজাহাজ আর ডুবোজাহাজ। উড়োজাহাজ কত উচ্চতায় যাচ্ছে আমরা মাপার সময় বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য না থাকলে মুশকিল, হাওয়ায় বিক্ষেপিত হয়ে যাবে। ঠিক আছে? তারপর বলছে লো ফ্রিকোয়েন্সি নেক্সট। 2 নাম্বার, লো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে স্বল্প কম্পাঙ্ক। স্বল্প কম্পাঙ্ক, তাহলে এটা অতি অল্পর চেয়ে বেশি, কিন্তু অন্যান্যদের থেকে একটু কম। তাহলে আমরা দেখি আর একবার সুন্দর করে। তাহলে আমরা কি দেখতে পাই এখানে? এখানে দেখতে পাচ্ছি 30 to 300 কিলো হার্টজ। তাহলে এখনো কিলো হার্টজেই রয়েছে, মেগা হার্টজে যায়নি। এইটার ব্যবহার কি? এটার ব্যবহার হচ্ছে এরোপ্লেন, না, জাহাজে আর উড়োজাহাজের অবস্থান। আর এখানে দেখছে এএম রেডিও। এএম রেডিও মানে হচ্ছে বিস্তার বিরূপিত রেডিও। বিস্তার বিরূপিত। এম মানে অ্যামপ্লিচিউড মডুলেশন প্লাস এরোপ্লেনের পজিশন। নেক্সট 3 নাম্বার, এবার স্বল্প টল্প হলো, তাহলে এবার মাঝারি আসবে। মাঝারি কম্পাঙ্ক, এটাকে আমরা কি বলছি? এলএফ। লো ফ্রিকোয়েন্সিকে আমরা বললাম এলএফ। এবার হচ্ছে মাঝারি কম্পাঙ্ক মানে মিডিয়াম ফ্রিকোয়েন্সি বা মিডিয়াম রেঞ্জ, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, বা এটাকে অনেকে মিডিয়াম ওয়েভ বলে, এমডাব্লিউ, মিডিয়াম ওয়েভ, এমডাব্লিউ। এটা হচ্ছে মাঝারি। এটা তাহলে আবার আরো এখানে 10 গুণ করে দাও। তাহলে 300 কিলো হার্টজ থেকে 3000 কিলো হার্টজ মানেই 3 মেগাহার্টজ। কারণ আমরা কি জানি? 1 মেগাহার্টজ সমান 1000 কিলোহার্টজ। আমরা এখান থেকে তথ্য কি জানি? যে 1 মেগাহার্টজ মানে হচ্ছে 10⁻³ এটা দ্বারা আরেকটু কিছু জিনিসের জন্য লাগবে। এটা বলছে মাঝারি দূরত্বের রেডিও সম্প্রচার। মাঝারি দূরত্বের রেডিও সম্প্রচার, দেখো এটা মুখস্থ করাটা কিন্তু একটু সুবিধা। মাঝারি দূরত্বের রেডিও সম্প্রচার মানে কি? দিল্লি থেকে পাবে না তুমি, কিন্তু
কখনো কখনো কলকাতার আশেপাশে থাকলে কলকাতা রেডিওটা শুনতে পারবে, আকাশবাণী কলকাতা। আমরা যেমন ছোটবেলায় বহরমপুরে রেডিও শুনতে পেতাম, বহরমপুরটা আমাদের নিয়ারার বলে 70-80 কিলোমিটার দূরে বা 60 কিলোমিটার দূরে আছে বলে। তো ওই দূরত্বের রেডিও তুমি শুনতে পাবে এই ফ্রিকোয়েন্সি। কখনো কখনো এই ধরনের ফ্রিকোয়েন্সি মিলিটারিদের ক্ষেত্রে তাদের কথাবার্তা বলার জন্য কিন্তু ব্যবহার করা হয়। ওকে, এবার আমরা উচ্চ কম্পাঙ্কে চলি। মিডিয়ামের পরে হচ্ছে উচ্চ, 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে উচ্চ কম্পাঙ্ক। উচ্চ কম্পাঙ্ক মানে হাই ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। ঠিক, হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি যদি হয়ে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন হবে গো? কম্পাঙ্ক যখন উচ্চ হবে তখন তাহলে ছোট হবে। ছোট মানে হ্রস্ব, ছোট ই মানে হ্রস্ব ই বলি না, এটা হ্রস্ব হবে। তাহলে এটা বলছে হ্রস্ব তরঙ্গ, মানে হচ্ছে শর্ট ওয়েভ। শর্ট ওয়েভ মানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হতে শুরু করলো। আগে যেহেতু কম্পাঙ্ক কম ছিল, তরঙ্গ দৈর্ঘ্য ছিল বেশি। তাহলে আমরা মাঝারিতে শেষ করেছি 3 মেগাহার্টজ। তাহলে এটা শুরু করব 3 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ। এটার ব্যবহার কি? এটার ব্যবহার হচ্ছে বেশি দূরত্বের রেডিও সম্প্রচার। বেশি দূরের রেডিও আগেরটা যেমন, যে কলকাতার যে এফএম রেডিও গুলো চলে সেইগুলোর জন্য আগেরটা ঠিক ছিল। এইটা হচ্ছে যেহেতু ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, 30 মেগাহার্জ হচ্ছে। অবশ্য আহ, এখানকার কলকাতার যেটা সেটা আরেকটু বেশি। এফএম রেডিওটা মনে হয় একটু বেশি হবে। এএম এর জন্য ঠিক আছে। এফএম এ তোমার হয় 90, 92.7 মেগাহার্জ, মানে এর থেকে বেশি। এটা হচ্ছে বেশি দূরের রেডিও, কিন্তু এম, এম, এফএম হয়নি কিন্তু এখনো। হ্যাঁ, আর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অতি দূর সঞ্চার। মানে অতি দূর সঞ্চার। এবার হচ্ছে অতি উচ্চ, সুউচ্চ। আচ্ছা, সুউচ্চ মানে হচ্ছে ভেরি হাই। সুউচ্চ, এগুলো কিন্তু যাই লেখো, এই ইংরেজি টার্মগুলো কিন্তু লেখার চেষ্টা করো। সুউচ্চ কম্পাঙ্ক মানে হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি। তার মানে এটাকে বলছে ভি হাই এফ, ভিএইচএফ। এটা তাহলে কিরকম রেঞ্জ হবে? এটা হবে 30 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ। এখানেই কিন্তু পড়ছে 93.8 রেডিও মির্চি, 92.7 বিগ এফএম। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেটা কিন্তু এখানে পড়ছে, সেগুলো কিন্তু এফএম সব। তাহলে এফএম রেডিও চলবে। তো এফএম রেডিও যেহেতু খুব বিখ্যাত, সবাই অনেকেই ব্যবহার করে, কলকাতায় যারা থাকে তারা ব্যবহার করে। তো এফএম রেডিওর এই রেঞ্জটা কিন্তু পড়তে পারে। আর কি? টেলিভিশন সম্প্রচার, টিভি। আর কি? আর হচ্ছে তোমার আবহাওয়া রেডিও। সর্বনাশ, জল হাওয়া যে রেডিও গুলো বলে, আমি জানি না এটা কি ধরনের রেডিও। যাই হোক, আবহাওয়া রেডিওতে এটা ব্যবহার করা হয়। ওকে, নেক্সট। সুউচ্চর পর অতি উচ্চ। অতি উচ্চকে বলছে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি। আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি, 6 নাম্বার হচ্ছে অতি। সুউচ্চর পর হচ্ছে অতি উচ্চ কম্পাঙ্ক, এটাকে বলছে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি। আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি, এটার ইউএইচএফ। ঠিক, এটা আরো আর একটা স্টেপ যাবে। 300 মেগাহার্জ যে ওটা শেষ হয়েছিল, 300 মেগাহার্জ থেকে 3000 মেগাহার্জ, মানে 3 গিগাহার্জ। তাহলে আবার আমরা এখানে তথ্য কি পেলাম? 1 গিগাহার্জ মানে 10⁻³ কি মেগাহার্জ, সমান
10⁹ হার্জ। ওকে, কি কাজে লাগে? কাজটা হচ্ছে এখানে ঢুকে যাবে তোমার টেলিভিশন সম্প্রচার, মোবাইল ফোন, ব্লুটুথ। খুব ইম্পর্টেন্ট এটা, সেজন্য ব্লুটুথ মোবাইল ফোন যেহেতু খুব ব্যবহার হয়, সেজন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা টিভি আছে, টিভির রেঞ্জ পড়ছে, মোবাইলের রেঞ্জ পড়ছে, আর ব্লুটুথের রেঞ্জ পড়ছে। তাহলে ব্লুটুথের বুঝতে পারছো ফ্রিকোয়েন্সি কত বেশি লাগে ব্লুটুথের। এইটা হয়ে গেল তোমার ব্লুটুথ কানেকশন। এইগুলোর এইগুলোর জন্য তোমার কিন্তু লাগে এটা অতি উচ্চ। তারপরেরটা আর উচ্চর দিকে যাচ্ছে না, এটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলে দিল লাস্টেরটা অতি অতি উচ্চ কম্পাঙ্ক। অতি অতি উচ্চ কম্পাঙ্ক যদি হয়, তাহলে অতি নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে, এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যটা একদম অণুর সাইজে হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বলছে অণু তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্যটা অণুর সাইজে কিরকম, তাহলে মাইক্রোমিটার লেভেলে, মাইক্রোমিটার লেভেলের তরঙ্গ দৈর্ঘ্য। তার জন্য এটাকে বলা হয় মাইক্রোওয়েভ। এটাকে বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ মানে MW লিখো না, এটা হচ্ছে মিউ ডাব্লিউ, মাইক্রোওয়েভ। তাহলে এটা কম্পাঙ্ক কি হবে? 3 GHz থেকে 30 GHz। তাহলে কি কি বাকি থাকলো দেখো, লাইভ স্ট্রিমিং বাকি থাকলো না এখনো? লাইভ স্ট্রিমিং বাকি থাকলো না, থাকলো না? তাহলে এই জায়গার মধ্যে কিন্তু আ, 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 আ? ও 3 থেকে 300, ওরে বাবা! এখানে একটা ধোকা মেরেছে, তাহলে 3 থেকে 300 GHz। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ মারফত সঞ্চার, স্যাটেলাইট কানেকশন। কৃত্রিম উপগ্রহ মারফত সঞ্চার, রাডার, এটসেট্রা। এগুলোর মধ্যে দিয়ে লাইভ স্ট্রিমিং কোনটায় হয়, কোন রেঞ্জে হয়, সেটা তো এখানে বলেনি। তাহলে লাইভ স্ট্রিমিং যেমন ধরে নাও, মনে হয় টিভি সম্প্রচার এটা বলছে, এই সম্প্রচারটা মনে হয় এই রেঞ্জেরই হবে। টিভিতেই তো লাইভ স্ট্রিমিং দেখা যায়, তো টিভিটাই হবে হয়তো, ওই ফ্রিকোয়েন্সি হওয়া উচিত। হ্যাঁ, কি বলছো? রাডার হচ্ছে যেমন ধর আমাদের বিভিন্ন জিনিস রয়েছে, যেমন রাডার হচ্ছে, এর পুরো নাম হচ্ছে দাঁড়া, বলে দিচ্ছি। ধর আমি বলছি যে এইটা ধরে নাও আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যে সিনেমাগুলো দেখায়, এটা ধরে নাও ইন্ডিয়া, এটা ধরে নাও পাকিস্তান। মধ্যেখানে এ খানিকটা দখল করে আছে, ও খানিকটা দখল করে আছে, এই জায়গাগুলো অকুপাইড অকুপাইড আছে। এবার কি হয়, কখনো কখনো দেখবি আমাদের সেনাবাহিনী এদের মধ্যে দিয়ে যায়, একটা যন্ত্র থাকে যে যন্ত্র দিয়ে এটা গোল 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 করে ঘুরতে থাকে আর দেখায় যে কিছু পাওয়া যাচ্ছে কিনা, মানুষজন দেখা যাচ্ছে কিনা, দেখা যায় না, ডিটেকশন করে। অ্যানিমাল স্পট স্পট করে, হটস্পট দেখে, তারপর ধর ওই জায়গাটা ঘোরে, কোনো ইনস্ট্রুমেন্ট আছে কিনা, কোনো ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে কিনা, ওদের কোনো কথাবার্তা হচ্ছে কিনা। তো ডিফেন্সে এই জিনিসটা ব্যবহার করা হয় রাডার আর সোনার। এর একটা পুরো নাম আছে, নামটা আমি ভুলে গেছি। রাডার এবং সোনার এগুলো কিন্তু ডিফেন্সে ব্যবহার করা হয়। প্লাস হচ্ছে যে কোনো একটা দেশ যদি হট করে মিসাইল ছুটতে শুরু করে দেয়, তাহলে সব মিসাইল কি অন্য দেশের গায়ে পড়বে? অ্যান্সার হচ্ছে না। বিভিন্ন ডিটেক্টর থাকে, রাডার ডিটেক্টর গুলো থাকে, তারা দেখে যে কোনো একটা অবজেক্ট মুভ করছে কিনা। যেই মুভ করে তখন অন্য দিক থেকে, এখান থেকে তাদের মিসাইল গুলো ওদেরকে নষ্ট করার জন্য অ্যাক্টিভেট হয়ে যায়। তো বেশিরভাগ মিসাইল কিন্তু, এই যেমন ধরে নাও কখনো কখনো দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগে, তো এত হাজার মিসাইল ফেলেছে, এত হাজার মিসাইল ফেলেছে, এর মধ্যে বেশিরভাগই মিসাইল কিন্তু তোমার অন্য দেশ যদি একটু উন্নত দেশ হয়, তারা কিন্তু আটকে দেয়। এই জিনিসটাকে ডিটেক্ট করে হচ্ছে রাডার। বুঝছো? ওকে, নেক্সট। নেক্সট, এই যে কম্পাঙ্কের কথাগুলো আমরা বললাম, সেই কম্পাঙ্ক কি শুধু ওই কম্পাঙ্কতেই যাবে? অ্যান্সার হচ্ছে না। সামান্য 19-20 হলেও কিন্তু তোমার খানিকটা হলে অ্যামপ্লিচিউড যাবেই, খানিকটা হলে তথ্য যাবে। সেই যে খানিকটা যাওয়ার যে তোমার রেঞ্জ, সেটাকে একটা প্যারামিটার দিয়ে বলা হয়, যেটাকে বলছে ব্যান্ডউইথ। তাহলে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ।
ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ, WIDTH, এটা বলে কম্পাঙ্ক ব্যান্ডউইথ, মানে হচ্ছে পটিভেদ। ধর তুই F0 কম্পাঙ্ক পাঠাচ্ছে, এক্স্যাক্টলি F0 কম্পাঙ্কে যদি আমি পাঠাই, তাহলে সবচেয়ে বেশি তীব্র আলো এদিক থেকে, তীব্র সংকেত এদিক থেকে ওদিকে যাবে। আমি যেমন গলায় বলছি তেমন গলায় যাবে। এবার ধর তোর কোনো কারণে ইন্টারনেটের বা কম্পাঙ্কর কিছু চেঞ্জ হলো, তখন ওই কম্পাঙ্ক চেঞ্জের সময় মাঝে মাঝে আমার গলাটা খানিকটা শুনতে পেলি, শুনতে পেলি না, শুনতে পেলি, শুনতে পেলি না, কিন্তু হালকা হলেও, অল্প হলেও শুনতে পাচ্ছিস। তো এইটাকে জানার জন্য যে ঠিক কতটা আমি, এটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পাঙ্ক F0টা, এর আশেপাশে কিছুটা কিন্তু আমরা শুনতে পাবো, সেটা জানার জন্য এটা প্লট করা হয়। এবং দেখে এখানে যে তীব্রতাটা আমি পাই, তীব্রতা সেটা যদি I0 হয়, তাহলে দেখা যায় যে এই কম্পাঙ্ক দিকে আমি কম্পাঙ্ক অক্ষ হয়, আর এইদিকে যদি প্রাপ্ত তীব্রতা হয়, তাহলে দেখা যায় ওই F0 তো এটা ম্যাক্সিমাম হয়ে নেমে যায়। তাহলে এই এই যে কম্পাঙ্কটা, এটা হচ্ছে F0, এটা হচ্ছে F0। আর এখানে যে তীব্রতাটা আমি পাচ্ছি সেটা হচ্ছে I0। বাদ বাকি এই I0/2 তীব্রতা একবার নিচের দিকে এইদিকে গেলেও কমছে, এদিকে গেলেও কমছে। তাহলে এইদিকে গেলেও আমার তীব্রতা অর্ধেক হচ্ছে একটা পয়েন্টে, একটা কম্পাঙ্কের জন্য, এদিকে গেলেও একটা কম্পাঙ্কের জন্য হচ্ছে। এটা ধরে না F1, এটা ধরে না F2। তাহলে এই যে রেঞ্জটা আমি পেলাম, কম্পাঙ্কের রেঞ্জ, এটাকে বলা হয় প্রতিবেদ। প্রতিবেদটা তাহলে কি দাঁড়ালো? F2 মাইনাস F1, এটাকে বলা হয় ডেল্টা এফ। তাহলে কম্পাঙ্কের কোন একটা পার্টিকুলার কম্পাঙ্কের জন্য আমরা ম্যাক্সিমাম তীব্রতার সংকেত সঞ্চারিত হতে দেখব। তাহলে এখানে যদি আমি বাংলা ভাষায় লিখি, তাহলে কি লিখবো? কোনো একটি নির্দিষ্ট কম্পাঙ্কে যদি, নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য, এই কম্পাঙ্কটা কি, কিসের কম্পাঙ্ক? এই কম্পাঙ্কটা কিসের কম্পাঙ্ক? বাহক তরঙ্গের কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে কোনো একটি বাহক তরঙ্গের আহ, নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য, নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য যদি প্রেরিত তীব্রতা বা সঞ্চারিত, প্রেরিত তো নয়, প্রেরিত তো একটা পার্ট, প্রেরিত গ্রহিত দুটো হওয়ার পর গ্রহণ হবে, প্রেরণ হবে, এসব হওয়ার পরেই তো তোমার পুরো সঞ্চারণটা হবে। তাহলে সঞ্চারিত তথ্য সংকেতের তীব্রতা যদি, যদি পিক হয়, পিক মানে শীর্ষমান হয়, যদি ম্যাক্সিমাম হয়, মানে শীর্ষ হয়, তবে দেখা যায়, তবে দেখা যায় ওই কম্পাঙ্কের কম, ওই কম্পাঙ্কের কম বা বেশি কম্পাঙ্কের, বেশি কম্পাঙ্কের বাহক তরঙ্গ ব্যবহার করলে, বাহক তরঙ্গ ব্যবহারে সঞ্চারিত, সঞ্চারিত তথ্য সংকেতের তীব্রতা কি হবে? কমে যাবে। তুমি কমালেও কমবে, যদি ফ্রিকোয়েন্সি থেকে বাড়িয়ে দাও তাতেও কমবে। এবার প্রশ্ন, এবার এখানে বলা হচ্ছে যে দুই ধারেই কমে যাবে। তাহলে এমত অবস্থায় যে, যে দুই, যে দুই কম্পাঙ্কে, যে দুই কম্পাঙ্কের জন্য, কম্পাঙ্কের জন্য সঞ্চারিত তীব্রতা শীর্ষ তীব্রতার অর্ধেক হয়, শীর্ষ তীব্রতার, তীব্রতা I0 এর অর্ধেক হয়, তার
বিস্তারকে রেঞ্জটাকে বলা হয় প্রতিভেদ। তাহলে এখানে যেই দুই কম্পাঙ্কের জায়গায় F1 আর F2 লেখো, তাহলে এখানে বিস্তার যেটা হবে F1 মানে F2 মাইনাস F1। আর মনে করেছো তুমি, ধরে নাও F2 গ্রেটার দেন F1। ছবি কি? ছবি এরকম, তীব্রতা, কম্পাঙ্ক, এটা হলো F0, এটা F1, এটা F2, এটা হচ্ছে I0/2, এটা হচ্ছে I0। কি বোঝা গেল না বোঝা গেল না? হ্যালো হ্যালো হ্যালো। এবার এই যে জিনিসটা আমি পাঠাচ্ছি, এর পাশে আর একটা যদি চলে যায়, তাহলে এদের দুজনের মধ্যে একটা ডিফারেন্স না থাকলে দুটো তথ্যের মধ্যে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই ডিফারেন্সটা ইন্টারন্যাশনালি 5 কিলো হার্টজের করে রেখেছে। তাহলে দুটি মানে এই ধর F0 একটা F0 এলো, আর একটা F1 এলো, তো দুটো কম্পাঙ্ক এলো, তাদের মধ্যে গ্যাপ কত রাখতে হবে? তাহলে দুটি এফ এর মধ্যে, এফ মানে তরঙ্গ কম্পাঙ্ক, কিসের কম্পাঙ্ক? কিসের কম্পাঙ্ক? ওই বাহক তরঙ্গের, বাহক তরঙ্গের কম্পাঙ্ক। দুটি বাহক তরঙ্গের কম্পাঙ্কের মধ্যে মিনিমাম, ন্যূনতম 10 মেগাহার্জের, 10 কিলোহার্জ, সরি, 10 কিলোহার্জের তফাৎ থাকা দরকার, থাকা দরকার, যাতে করে, যাতে করে তাদের দ্বারা বাহিত সংকেত বা তথ্য, এটা আলাদা আলাদা ভাবে শোনা যায়, না লেভেলে যাবে, বুঝলি তো? আমি ধর কা আ বললাম, দুটো জিনিস বললাম, এর দুটো কম্পাঙ্ক যদি একই কম্পাঙ্কে নিয়ে যায়, তাহলে তোরা শুধু কা শুনবি, কা এর পর আটা আলাদা করে শুনতে হবে না। তাই জন্য এদের মধ্যে একই কম্পাঙ্ক করলে হবে না, এই ডিফারেন্সটা দরকার 10 কিলোহার্টজ, আলাদা আলাদা করে শোনার জন্য, নাহলে একটার উপর আরেকটা উপরিপাতিত হয়ে যাবে, নিয়ে আমরা দুজনের অ্যাডিশনটা শুনতে পাবো, ডিস্টিংক্ট করে আলাদা করে শুনতে পাবো না। তাহলে কমপক্ষে আমাদের দুটো মূল ফ্রিকোয়েন্সি, যেটা মূল কম্পাঙ্ক, এই বাহক তরঙ্গের মূল কম্পাঙ্ক যেটা, তাদের তফাৎ অবশ্যই 10 কিলোহার্টজ হতে হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ম, ইন্টারন্যাশনাল রুল। এবার আমরা যেটা পড়বো অল্প করে, এই যে এ, বিমোচন, যেটা বিমোচন না, এটাকে কি বলে, বিরূপণ। বিরূপণ যেটা বা মডিউলেশন, এর আবার আর একটা নাম আছে স্বরারোপণ, স্বর আরোপণ, ইংরেজিতে বলা হয় মডিউলেশন। এর এটা মানে কি? এটা মানে আমরা জানি, এটা মানে হচ্ছে অ্যাডিশন। কোনখানে হয়? প্রেরক প্রান্তে হয়। তাহলে প্রেরক প্রান্তে তথ্য সংকেতের সাথে, তথ্য সংকেতের তথ্য সংকেতের সাথে, না এখানে এরা উল্টো দিচ্ছে, যাই হোক, বাহক তরঙ্গের উপর, বাহক তরঙ্গের উপর তথ্য সংকেতের আরোপণকে, আরোপণকে এটা বলা হয় মডিউলেশন, মানে যোগ করে দেবে। এটা আমরা দেখেছি দু ধরনের হয়। তাহলে আমরা যদি দেখি
যে ধরে নাও একটা আমার তথ্য সংকেত থাকবে, আর আমার একটা বাহক সংকেত থাকবে। তা দুটোই হচ্ছে তোমার অসিলেটিং, দুটোই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তথ্য সংকেতটা ধরে নাও ভি, ছোট হাতের ভি, ভোল্টেজে কনভার্ট করে দিয়েছে, বা মানে এখন তো সংকেত ভি আকারে আমি লিখছি, ধরে নাও ভি সমান হচ্ছে V0 সাইন দিচ্ছে নিশ্চয়ই, সাইন ওমেগা টি ধরে নাও, ওমেগা টি। আর বাহক সংকেতটা ধরে নাও বড় হাতের ভি, এটা সমান V0 সাইন ওমেগা টি, এরকম। তাতে এইগুলোতে কি কি জিনিস বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে কম্পাঙ্ক, এইখান থেকে ওমেগা আর এই বড় হাতের ওমেগার মধ্যে সম্পর্ক কি? বড় হাতের ওমেগা আর ছোট ওমেগার মধ্যে সম্পর্ক কি? বড় হাতের ওমেগা গ্রেটার দেন ছোট হাতের ওমেগা হবে। কি এটা বলেছি তো? তথ্য সংকেতের তুলনায় বাহক তরঙ্গের কম্পাঙ্ক অনেক বেশি হতে হবে, না হলে তো আমি অ্যান্টেনাই তৈরি করতে পারবো না। কম্পাঙ্ক অনেক বেশি হলে তবেই আমার কিন্তু অ্যান্টেনা দিয়ে আমি কিন্তু করতে পারবো। তাহলে এখানে এই দুটোকে আমরা যোগ করবো, পাতি যোগ। যোগ করার সময় আমরা দুভাবে যোগ করতে পারি। একটা হচ্ছে এই ভিটাকে চেঞ্জ করতে পারি সময়ের সাথে সাথে, আর একটা হচ্ছে এর ওমেগাটাকে চেঞ্জ করতে পারি সময়ের সাথে সাথে। এই যে দুটো প্রসেস, একটা এই ভি চেঞ্জ করব, ওমেগা একই রাখবো, তাই ওমেগা চেঞ্জ করব, ভি একই রাখবো। এই দুটো প্রসেস আমরা আজকে হালকা করে ছবি এঁকে বুঝবো। পরের দিন নেক্সট দিন আমরা কিন্তু এখানকার ম্যাথামেটিক্স যেগুলো থাকবে, প্লাস হচ্ছে তোমাদের কোন কোন ধরনের এই যে দেশ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ কি থাকবে, এই সমস্ত জিনিসগুলো করে আমরা এই চ্যাপ্টারটাকে ফিনিশ করব। তাহলে আমরা দেখি দুই প্রকার, এটা হচ্ছে দুই প্রকার। একটা কি বলেছি বলো, একটা কি? একটা হচ্ছে বিস্তার বিরূপণ, অ্যামপ্লিচিউড অ্যামপ্লিচিউড মডিউলেশন। শর্টে এটাকে কি বলবো? অ্যামপ্লিচিউড মডিউলেশনকে এ এম। আর একটা কি? কম্পাঙ্ক বিরূপণ, ইংরেজিতে এফএম। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন, এটাকে বলা হয় এফএম। আমরা যে জিনিসগুলো শুনি মাঝে মাঝে দেখবো অনেক দূরপাল্লার জিনিস শুনি, আবার এফএমও শুনতে পাই, এইগুলো হচ্ছে সেই জিনিস, ডিফারেন্স। এইখানে যেটা করা হয়, এখানে হচ্ছে বিস্তারটা, ভি এর যে বিস্তার, সেটাকে মানে এটা ধরে নাও তথ্য সংকেত, এটা হচ্ছে তথ্য সংকেত। না, এখানে হচ্ছে তোমার এইটা ধরে নাও তোমার বাহক তরঙ্গ, এটা হচ্ছে বাহক তরঙ্গ। এই বাহক তরঙ্গটার ফর্মুলা কি? এটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। তার সাথে একটা আমরা এক্সট্রা V0, এক্সট্রা আমরা একটা ভোল্টেজ যোগ করে দেবো, এরকম। এইটাকে যদি আমরা এই যে প্লাস মাইনাস, এটা প্লাস V0 মাইনাস V0, এটা প্লাস বড় হাতের V0, এটা মাইনাস বড় হাতের V0, এটা প্লাস ছোট হাতের V0 মাইনাস ছোট হাতের V0, তাহলে এটা বুঝতে পারছো এটা কি? ভি ইকুয়াল টু V0 সাইন ছোট হাতের ওমেগা টি। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার ওই কি তরঙ্গ? এটা এটা হচ্ছে তথ্য। যদি আমি এই দুটোকে যোগ করে দিই, তাহলে সময়ের সাপেক্ষে আমরা দেখতে পাবো এই দুটোকে যোগ করলে, যদি এরকম দেখতে পাই যে নেট অ্যামপ্লিচিউডটা, এরকম অ্যামপ্লিচিউডটা এরকম করে ভ্যারি করছে, আর যেখানে এই যে কম্পাঙ্কটা যেটা ছিল, সেই কম্পাঙ্কটাই কিন্তু আছে এখানে।
একটা, দুটো, তিনটে। তাহলে একটা, দুটো, তিনটে ধরুন। তো কম্পাঙ্ক ইজ সেম, মোটামুটি কম্পাঙ্ক সেম, কিন্তু বিস্তারটা, এই যে দেখো বিস্তারটা কম বেশি হচ্ছে। তাহলে বিস্তার, লব্ধি বিস্তার যেটা হবে, লব্ধি বিস্তার যেটা আমি পাবো, সেটা সময়ের সাপেক্ষে কম বেশি হবে। কিন্তু কম্পাঙ্ক যেটা ওমেগা, এইটা হবে কনস্ট্যান্ট। আর ঠিক উল্টো এখানে যেটা হবে ফ্রিকোয়েন্সি মডিউলেশনে, এই একই দুটো জিনিস যোগ করে আমি যেটা রেজাল্ট পাবো, এই রেজাল্টটা ফ্রিকোয়েন্সি মডিউলেশনের ক্ষেত্রে আমার এই যে অ্যামপ্লিচিউড, এটা সেম থাকবে। এটা প্লাস ভি জিরো বড় হাতে, এটা মাইনাস ভি জিরো। তফাৎ কি হবে? মাঝে মাঝে কম্পাঙ্ক বেশি হবে, মাঝে মাঝে কম হবে, আবার বেশি হবে। তাহলে এইখানে দেখো, এই জন্য হচ্ছে কম্পাঙ্ক কম, এখানে আবার বেশি, বেশি কম্পাঙ্ক। তাহলে এখানে, এখানে তোমার যে বিস্তারটা কম বেশি হচ্ছিল, এখানে কম্পাঙ্কটা সময়ের সাপেক্ষে কম বেশি হবে, বেশি কম্পাঙ্ক। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। এইটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি, যেটা এই ওমেগাটা কমবে বা বাড়বে সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, চেঞ্জ হবে। আর কিন্তু অ্যামপ্লিচিউড যেটা প্লাস মাইনাস ভি জিরো, অ্যামপ্লিচিউড বিস্তার, এটা সেম থাকছে। এই প্রসেসটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডিউলেশন। ওকে, তো এই পর্যন্ত আমাদের থাক। নেক্সট যে কাজটা আমরা করব, নেক্সট সেটা হচ্ছে আমরা প্রথমে আমরা পরের দিন আগের জিনিস প্রথমত হচ্ছে ডিসকাস না করে ডাইরেক্ট এম ভার্সেস এফ এম, এই দুটোকে আমরা একসাথে অঙ্ক কষবো। অঙ্কতে কি তফাৎ হবে? এই যে আমি যেটা পাচ্ছি রেজাল্ট্যান্ট, যেটা পাবো রেজাল্ট্যান্টে, এর ক্ষেত্রে অ্যামপ্লিচিউডটাকে ভ্যারি করাবো, ভি ইকুয়াল টু কিছু একটা কনস্ট্যান্ট ভি জিরো নেবো, প্লাস ভি জিরো ইন্টু সাইন ওমেগা টি নেবো। এই ভিটা আমরা দেখতে পাচ্ছি ফাংশন অফ টি, এই ভিটাকে আমরা অ্যামপ্লিচিউড হিসেবে ধরবো, নিয়ে দেখার চেষ্টা করবো। আর এখানে কি করব? এখানে ওমেগাটাকে চেঞ্জ করে দেবো। তাহলে ওমেগা ইকুয়াল টু তোমার হবে, ওমেগা ইকুয়াল টু হবে ওমেগা এম, এটা হচ্ছে ভি মডিউলেটেড। তাহলে ওমেগা মডিউলেটেড ফ্রিকোয়েন্সি, যেটা মডিউলেটেড, এটা সমান ওমেগা প্লাস কিছু কে ভি জিরো ইন্টু সাইন ওমেগা টি করবে। এখানেও একটা কে গুণ হবে, একটা মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর গুণ হয়। এই দুটো দিয়ে আমরা পুরো ক্যালকুলেশনটাকে শেষ করব। এইটা আগে করার পর তারপর আমরা চ্যাপ্টারটাকে ফিনিশ করার জন্য যার ডিটেলস দরকার হবে অ্যান্ড ফার্দার, ফার্দার যেগুলো আছে সেগুলো সব আলোচনা করব। ওকে, তো এই পর্যন্তই থাক আজকে। আমি একদমই, যেহেতু তোমরা এই যে আমি এইটা পড়াচ্ছি, মানে শুধু এইটাই নয় যে তোমরা এটা পড়বে, তোমরা নিজেদের মতন পড়ে যাও। আমি চেষ্টা করব যে যে লাস্ট যেটুকু তোমাদের পড়াচ্ছি সেগুলো যেন যতটা পারা যায় ক্লাস করার সময় কমপ্লিট করার, সেজন্য অল্প 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 করে করাবো। দরকার হলে একই ক্লাসে দুবার আড়াইবার বলবো, যাতে করে এখনই ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে আমাদের নেক্সট যেটা হবে সেটা হচ্ছে তোমাদের নেক্সট যেটা হচ্ছে স্যাটারডে। প্লিজ মিস করো না কেউ এখন, 11:15 AM। ওকে।